আমরা লাস্ট ক্লাসে কি পড়িয়েছিলাম বলো তো? স্যার লাস্ট ক্লাসে প্লাস্টিসাইজার পর্যন্ত। আচ্ছা, অ্যাডিটিভস অফ পলিমার শুরু করেছিলাম আর কি। পলিমার প্রসেসিং এন্ড রিইউজ অফ পলিমার এই চ্যাপ্টার থেকে অ্যাডিটিভস অফ পলিমার পড়ানো শুরু করেছিলাম। তার আগে একটু বলে নেই, আজকে আমার ক্লাসটা এই সময় হচ্ছে, এই সময় ফরিদুল আজাদ স্যারের ক্লাস থাকার কথা। তো স্যারের একটু কাজ ছিল, এই জন্য আমরা একটু এক্সচেঞ্জ করেছি শুধুমাত্র এই সপ্তাহের জন্য। স্যারের ক্লাসটা আমি আজকে নিচ্ছি, এই সময়ে আমার ক্লাসটা আমি নিয়ে নিচ্ছি। আর আমার যে সময় তোমাদের সাথে যে পলিমার ক্লাসটা হয় বুধবারে, তাই না? কখন হয়? জি স্যার, বুধবারে। বুধবারে 10:30 থেকে 11:30 পর্যন্ত। এই সপ্তাহে ওই সময়টায় ফরিদুল আজাদ স্যার ক্লাস নেবেন তোমাদের, ঠিক আছে? জি স্যার। তো লাস্ট ক্লাসে আমরা অ্যাডিটিভস অফ পলিমার শুরু করেছিলাম, তো একটু আমরা রিভিউ করি। পলিমার অ্যাডিটিভস বলতে কি বোঝায় বলো তো? স্যার প্লাস্টিসাইজার, ভুলকানাইজিং এজেন্ট, তারপরে স্টেবিলাইজার, না, ইন তারপরে জেনারেলি ডেফিনেশনটা যদি বলো তাহলে কি হবে? অ্যাডিটিভ হচ্ছে যে স্যার মানে পলিমারের মানে পলিমারের সাথে অ্যাডিটিভ যোগ করে স্যার। পলিমার অ্যাডিটিভ বলতে কি বোঝায়? নরমালি যে ভার্জিন নরমালি পলিমারের যোগ সাথে করা হয়। জি স্যার। যে কেমিক্যালস গুলো যোগ স্যার করা হয় তার পলিমারের সাথে প্রপার্টিগুলোকে, এমন কিছু উপাদান তার যোগ করা প্রপার্টি, যাতে পলিমারের স্ট্রেংথ বৃদ্ধি পায় স্যার। হ্যাঁ, স্যার স্ট্রেন্থ না, ঠিক জাস্ট পলিমারের প্রপার্টি গুলোকে ডিজায়ার্ড অনুসারে মডিফাই করার জন্য আমরা ভার্জিন পলিমারের সাথে যে যে কেমিক্যালস গুলো অ্যাড করি তাদেরকে বলা হচ্ছে পলিমার অ্যাডিটিভস বা অ্যাডিটিভস অফ পলিমার। অ্যাডিটিভস কি কি হইতে পারে? ফিলার হইতে পারে। অ্যাডিটিভস কি কি হইতে পারে? প্লাস্টিসাইজার হতে পারে। অ্যাডিটিভস কি হইতে পারে? অ্যান্টিঅক্সিডেন্ট হইতে পারে। অ্যাডিটিভস কি হইতে পারে? কালারেন্ট হইতে পারে। অ্যাডিটিভস কি হইতে পারে? ভালকানাইজিং এজেন্ট হতে পারে। অ্যাডিটিভস কি হতে পারে? ফ্লেম রিটার্ডেন্ট হতে পারে। তার মানে পলিমারের সাথে তার প্রপার্টিটা এনহেন্স করার জন্য যে বাকি সকল কেমিক্যালস গুলো অ্যাড করা হয় তাদেরকে বলা হচ্ছে পলিমার অ্যাডিটিভস। আমরা অ্যাডিটিভস এর মধ্যে লাস্ট ক্লাসে ডিটেইলস পড়েছিলাম ফিলার এন্ড প্লাস্টিসাইজার। তো ফিলারের কাজটা কি মনে আছে কি একটু বলো তো? স্যার পলিমারের স্ট্রেন বাড়াই দেয় স্যার। আচ্ছা, অন্য কেউ একটু বলো। শেখ মোস্তফা তো বলছো, অন্য কেউ একটু রেসপন্স করো। আমি তো সবসময় তোমাদের বলি যে আগের ক্লাসে পড়াটা একটু দেখে আসবে। পলিমারে ফিলার যোগ করা হয় নরমালি তার স্ট্রেংথটাকে ইনক্রিজ করার জন্য। স্ট্রেংথটাকে যদি আমি বাড়াতে চাই তাহলে আমরা ফিলার অ্যাড করি। তো ফিলার হিসাবে আমরা কি কি অ্যাড করতে পারি? লাস্ট ক্লাসে করেছিলাম, বলো তো মনে আছে কিনা? বলো, কে পারবে? ফিলার হিসেবে আমরা কি কি অ্যাড করি? স্যার অর্গানিক আর ইনঅর্গানিক স্যার এজেন্ট ব্যবহার করতে পারে। অর্গানিক কম্পাউন্ড ব্যবহার করতে পারি, ইনঅর্গানিক কম্পাউন্ড ব্যবহার করতে পারি। ইন জেনারেল হলো, স্পেসিফিক ভাবে বলো যে সেলুলোজিক কম্পাউন্ড জি স্যার, ব্যবহার করতে পারি। সেলুলোজিক সেলুলোজিক কম্পাউন্ড কম্পাউন্ডের ব্যবহার মধ্যে করতে কি পারে। কি, দু একটা উদাহরণ দাও তো। স্যার কটন ব্যবহার করতে পারে, যেমন ওট ফ্লোর ব্যবহার করতে পারে। কি ব্যবহার করতে পারি? স্যার কটন ব্যবহার করতে পারে। আর স্যার ওট ফ্লোর ব্যবহার করতে পারে। হুম, স্যার কার্বন। কার্বনেসিয়াস কম্পাউন্ড ব্যবহার করতে পারি। জি স্যার, কার্বনেসিয়াস কম্পাউন্ডের মধ্যে কার্বন ব্ল্যাক আছে, গ্রাফাইট আছে, গ্রাফিন গ্রাফাইট আছে। আছে স্যার। ব্যাগেস, তারপর ব্যাগেস এর ব্যাগেস কি কার্বনিক কম্পাউন্ড নাকি সেলুলোজিক কম্পাউন্ড? সেলুলোজ। সেলুলোজ বেসড কম্পাউন্ড। এরপরে আমরা ইনঅর্গানিক কম্পাউন্ড অ্যাড করতে পারি। ইনঅর্গানিক কম্পাউন্ডের মধ্যে কি কি অ্যাড করি বলো তো? স্যার মিনারেল ফিলার ব্যবহার করি। হ্যাঁ, মিনারেল ফিলার্স। তাছাড়া আর ইনঅর্গানিক পাউডার, মেটাল পাউডার এন্ড ইনঅর্গানিক অক্সাইড কম্পাউন্ড। জি স্যার। ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, প্লাস্টিসাইজার এরপরে বলো। প্লাস্টিসাইজারের কাছ থেকে অন্য কেউ বলো, প্লাস্টিসাইজার কেন অ্যাড করি? ফ্লেক্সিবিলিটি বাড়াইতে। সরি, স্যার কোন কেমিক্যাল কম্পাউন্ডের ফ্লেক্সিবিলিটি বাড়াইতে। কেমিক্যাল কম্পাউন্ড বলতে পারো বা এখানে স্পেসিফিক্যালি পলিমার বলতে, যেটা আমরা পলিমারের সাথে অ্যাড করি। পলিমারের ফ্লেক্সিবিলিটি বাড়াইতে, ভালো কথা। পলিমারের ফ্লেক্সিবিলিটি কিভাবে বাড়ায়, স্যার এটার মেকানিজমটা কি বলো তো প্লাস্টিসাইজার? স্যার কোন চেইনের মধ্যে যখন স্যার এই প্লাস্টিসাইজারটা ব্যবহার করব তখন স্যার মাঝে একটা স্পেস তৈরি হবে, যার কারণে স্যার এই পলিমারগুলি মানে দ্রুত মানে মুভ করতে পারবে, যার কারণে ফ্লেক্সিবিলিটি বাড়বে আর কি স্যার। আকর্ষণ আকর্ষণ কমে আরেকটু যাবে। ক্লিয়ার করো, একটু ক্লিয়ার করো, হচ্ছে একটু ক্লিয়ার করো, বলো।
আবার বলো। স্যার যখন কোনো চেনের মাঝে এই প্লাস্টিসাইজারটা ব্যবহার করব তখন তার প্লাস্টিক চলে আসবে, তখন তাদের মধ্যে ডিসটেন্সটা বেড়ে যাবে চেইন গুলোর মধ্যে। আর ডিসটেন্স বেড়ে গেলে আমরা জানি যে অ্যাট্রাকশনটা কমে কমে যায়। কমে আর যাবে, অ্যাট্রাকশন কমে গেলে সে সহজে কি করতে পারে, মুভ করতে পারবে। মুভ করতে পারবে। তাহলে তার ফ্লেক্সিবিলিটিটা আলটিমেটলি বেড়ে গেল। গুড। আচ্ছা, আমরা এখানে প্লাস্টিসাইজার হিসেবে কি কি অ্যাড করি? অন্য কেউ বলো। সোহান না, অন্য কেউ বলো। একটা উদাহরণ দিয়েছিলাম আমি, অন্য কেউ বলো। প্লাস্টিসাইজার হিসেবে আমরা দুইটা কেমিক্যালস এর নাম বলেছিলাম। এটা আমরা নাইট্রোবেনজিন। গ্লাস ট্রানজিশন টেম্পারেচার পড়ানোর সময় বলেছিলাম। হ্যাঁ, নাইট্রোবেনজিন। আরেকজন বলো। আমি বলি, একটু রেসপন্স করো। রোল নাম্বার 156 ইয়ে আসো, অদ্রি আসো, 9 ব্যাচের 156 আছো? আচ্ছা, মুহাইমিন আসো, রোল নাম্বার 75 9 ব্যাচের মুহাইমিন। জি স্যার। হ্যাঁ মুহাইমিন, বলো আমরা প্লাস্টিসাইজার কেন এড করি, একটু বলো তো ফাংশনটা কি প্লাস্টিসাইজারের, বলতে পারবে? না স্যার। কেন বলতে পারবে না কেন? ক্লাসে তো মনোযোগী হতে হবে। এরপরে বলো প্লাস্টিসাইজার হিসেবে কি কি অ্যাড করি, বলতে পারবে উদাহরণ? রোল নাম্বার 270 আছো, 270 আছো? রোল নাম্বার 222 জীবন আছো, 9 ব্যাচের? জি স্যার, আছে স্যার। আচ্ছা বলো আমরা ওই প্লাস্টিসাইজার হিসেবে কি কি অ্যাড করি বলো তো, এক্সাম্পল দাও তো দুটো। স্যার নাইট্রোবেনজিন আর এস ডাবল বন্ড সি ডাবল বন্ড এস। এটার নাম কি এটার নাম স্যার কার্বন ডাইসালফাইড। কার্বন আছে কার্বন একটা ডাইসালফাইড। আর সালফার আছে দুইটা, তাহলে কার্বন ডাইসালফাইড। ঠিক আছে, জি স্যার। গুড। তাহলে দেখো আমরা গতদিন পর্যন্ত যে পড়াগুলো পড়ছিলাম একটু রিভিউ করে নিলাম, যে আমরা কি কি কারণে কি কি অ্যাড করে থাকি, প্লাস্টিসাইজার কেন অ্যাড করি, ফিলার কেন অ্যাড করি, অ্যাডিটিভস গুলা নরমালি কি। এরপরে থেকে আমরা আজকে পড়বো। আমি একটু স্লাইডটা শেয়ার দিই। আর একটা বলি যে ক্লাসে একটু মনোযোগী হইতে হবে, ক্লাসে সবসময় একটু মনোযোগী হবে, খেয়াল রাখবে। দেখো স্লাইডটা শেয়ার হয়ে যাবে, দেখতে পাচ্ছ কি স্লাইডটা? জি স্যার। গতদিন আমরা প্লাস্টিসাইজার পর্যন্ত পড়েছি, আজকের পর থেকে পড়বো। লিখে নাও ইউবি স্ট্যাবিলাইজার, লেখো একটা একটা করে শেষ দেই। ইউবি স্ট্যাবিলাইজার, ঠিক আছে, লিখে নাও। এই যে অ্যাপ্লিকেশন পর্যন্ত লিখে নাও, এই 4-5টা লাইন লেখো। তোমরা শুনতে পাচ্ছ তো সবাই? আমি তো শুনতে পাচ্ছি সবারটা। জি স্যার। জি স্যার।
ক্লাসিফিকেশনে ইউভি তারপর ওটা কি লেখা হয়? ইউভি অ্যাবজর্বার, ইউভি কোয়েঞ্চার্স আর হলো পিগমেন্ট। লেখা হয়েছে? লেখা হইলে বইলো। লেখা হয়েছে? আচ্ছা, তাহলে দেখো ইউভি স্টেবিলাইজারটা লিখতে বলছি, খালি আগে এটা বুঝায় নেই। ইউভি স্টেবিলাইজারটা কি? যে সমস্ত পলিমারকে আমরা আউটডোর অ্যাপ্লিকেশনে ব্যবহার করে থাকি, তার মানে নর্মালি ইনডোরে আমরা ব্যবহার করি না। আউটডোর মনে করো বিভিন্ন ধরনের পলিমারিক প্লাস্টিক আছে, পলিমারিক সাবস্টেন্স আছে, যেগুলা বাইরের দিকে থাকে, যেগুলার লাইটের প্রেজেন্সে আসে অথবা সানলাইটের প্রেজেন্সে আসে। এইরকম যে পলিমার গুলো আছে, এরকম পলিমার গুলো লাইটের প্রেজেন্সে বলতে মোর স্পেসিফিক্যালি ইউভি রে, আমাদের সানলাইটের একটা কম্পোনেন্ট হচ্ছে ইউভি রে। ইউভি রে যদি প্রেজেন্সে আসে তখন তার মধ্যে ডিগ্রেডেশন হয়, ভাঙন হয়, পলিমারের যে চেন গুলো আছে সেগুলো ভাঙন হয়, পলিমারটা প্রপার্টি গুলোকে লস করতে থাকে। তো এই ধরনের পলিমারিক সাবস্টেন্সের মধ্যে কিছু কেমিক্যাল অ্যাড করা হয় যেগুলোকে বলা হয় ইউভি স্ট্যাবিলাইজার। এগুলো অ্যাড করলে কি হয়, এই যে ইউভি রে যে তাদের মধ্যে ডিগ্রেডেশন হয়, এই স্ট্যাবিলাইজার গুলো দিলে পরে ইউভি রে তার কোনো ক্ষতি করতে পারে না, ডিগ্রেডেশন করতে পারে না, চেনগুলার ডিগ্রেডেশন করতে পারে না, তার প্রপার্টিজে কোনো লস হয় না। তাহলে এই যে কেমিক্যালস গুলো অ্যাড করা হয় পলিমারকে ইউভি রেতে যে ক্ষতিকর প্রভাবগুলো আছে সেগুলো থেকে রক্ষা করার জন্য, এই কেমিক্যাল গুলোকে বলেছি আমি ইউভি স্ট্যাবিলাইজার। ইউভি স্ট্যাবিলাইজার তিন ধরনের আছে। এক ধরনের কেমিক্যালস যারা ইউভি অ্যাবজর্বার হিসেবে কাজ করে, তার মানে তুমি ওই পলিমারিক সাবস্টেন্সের মধ্যে ইউভি স্ট্যাবিলাইজার দিছো, তারা ইউভি রেটা যদি পলিমারের উপর পড়ে বা ইউভির প্রেজেন্সে আসে তারা নিজে অ্যাবজর্ব করে নিয়ে নিবে,
পলিমারের ক্ষতি হতে দিবে না, এটা হচ্ছে একটা টাইপ। আরেকটা হচ্ছে ইউভি কোয়েঞ্চার্স। ইউভি কোয়েঞ্চার্স এর কাজ কি? এটাও পলিমারিক সাবস্টেন্সের মধ্যে থাকবে। এরা কি করবে? পলিমারে যখন লাইটের প্রেজেন্স আসবে, ইউভি লাইটের প্রেজেন্স আসবে, তখন এটাকে তারা প্রশমিত করে দেবে। ইউভির যে ইফেক্টটা সেটাকে প্রশমিত করে দেবে। এটা হচ্ছে ইউভি কোয়েঞ্চার্স, এই টাইপ। আরেকটা হচ্ছে পিগমেন্ট। পিগমেন্টের কাজ কি? নর্মালি কার্বন ব্ল্যাক, এরা করে কি? ইউভিটাকে অ্যাবজর্ব করে। ইটস এ কাইন্ড অফ অ্যাবজর্বার, অনেকটা সেম মেকানিজম তারা ফলো করে অ্যাবজর্পশনে। ইউভি আসলো, ইউভিটাকে সে নিজে অ্যাবজর্ব করে, পলিমারের কোনো ক্ষতি হতে দিবে না। বোঝা গেছে? ইউভি স্টেবিলাইজারের কাজটা কি? জাস্ট ইউভি স্টেবিলাইজার পলিমারকে ইউভির যে নেগেটিভ ইফেক্ট গুলো আছে বা অ্যাডভার্স ইফেক্ট গুলো আছে, পলিমার ডিগ্রেডেশন হওয়া, তার প্রপার্টিজ গুলো লস করা, তার মেকানিক্যাল প্রপার্টি, তার লাইট, তারপর তার কালার, এই ডিগ্রেডেশন গুলোকে রেজিস্ট করার জন্য আমরা যে কেমিক্যাল গুলো অ্যাড করি সেটাই হচ্ছে ইউভি স্টেবিলাইজার। বোঝা গেছে ইউভি স্টেবিলাইজারের কাজগুলো কি বা কেন আমরা অ্যাড করি? জি স্যার। স্যার পলিমারকে ইউভির অ্যাডভার্স ইফেক্ট থেকে প্রোটেক্ট করার জন্য এই কেমিক্যালস গুলো অ্যাড করা হয়। হ্যাঁ বলো। স্যার ক্লাসিফিকেশন, ইউভি অ্যাবজর্বার, কোয়েঞ্চার্স, এগুলো স্যার আরেকবার একটু রিক্যাপ করে দিলে স্যার ভালো হ্যাঁ, হতো। ইউভি অ্যাবজর্বার হচ্ছে ইউভি কে সে অ্যাবজর্ব করে, ইউভির যখন প্রেজেন্স চলে আসলো সে নিজে অ্যাবজর্ব করবে, পলিমারে ক্ষতি হতে দিবে না। আর কোয়েঞ্চার্স হচ্ছে ইউভি যখন চলে আসলো তখন তার প্রভাবটাকে প্রশমিত করে, কোয়েঞ্চার্স। আর পিগমেন্টও অ্যাবজর্পশন মেকানিজম মেনটেন করে সে ইউভি থেকে রেজিস্ট করে পলিমারকে। ঠিক আছে, এরপরে দেখো অ্যান্টিঅক্সিডেন্ট। অ্যান্টিঅক্সিডেন্ট নামেই বোঝা গেছে যে অ্যান্টিঅক্সিডেন্ট তার মানে অক্সিডেশনের বিপরীত কোনো কিছু, অক্সিজেনের বিপরীত কোনো কিছু। তার মানে কোন একটা পলিমারকে যদি আমি রেখে দেই আউটডোর অ্যাপ্লিকেশনে, দেখবে এয়ারের প্রেজেন্সে, এয়ারের মধ্যে অক্সিজেন আছে, অক্সিজেনের প্রেজেন্সেও তার ডিগ্রেডেশন হয়। অক্সিজেনের প্রেজেন্সে এই পলিমারের চেনগুলোর মধ্যে অক্সিডেশন হয়, আবার অনেক সময় চেনগুলোর মধ্যে ব্রেকডাউন হয়। এই ব্রেকডাউন হওয়া বা অক্সিডেশন হওয়ার ফলে পলিমারের যে প্রপার্টি গুলো আছে সেগুলো ডিগ্রেড করা শুরু করে। এই অক্সিজেনের প্রেজেন্সও যাতে পলিমারের ডিগ্রেডেশন না হয় বা পলিমার তার প্রপার্টিটা লস না করে, এই জন্য কিছু কেমিক্যাল অ্যাড করা হয় যাদেরকে বলেছি আমি অ্যান্টিঅক্সিডেন্ট। অ্যান্টিঅক্সিডেন্ট মানে অক্সিজেন বিরোধী, তার মানে অক্সিজেনের থেকে যাতে কোনো ধরনের ক্ষতি না হয়, এই ধরনের ক্ষতিগুলোকে প্রোটেক্ট করার জন্য বা রেজিস্ট করার জন্য আমরা এই অ্যান্টিঅক্সিডেন্ট গুলো অ্যাড করি। ঠিক আছে, আচ্ছা এর আগে আমি ইউভি লাইটের কথা বলছি। ইউভি লাইট কোনগুলা বলতো? ইউভি লাইট কোনগুলা? যে সমস্ত লাইটের তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গদৈর্ঘ্য 280 থেকে 280 400। থেকে 400 ন্যানোমিটারের পর্যন্ত। আর আমরা এই ভিজিবল লাইট কোনগুলো? 400 থেকে 800। তার মানে আমরা কিন্তু ইউভি লাইট গুলোকে আমরা সরাসরি চোখে দেখতে পাই না। এরপরে চলে আসো অক্সিজেনের, যেটা অ্যান্টিঅক্সিডেন্ট যেটা বলছিলাম। অ্যান্টিঅক্সিডেন্ট কেন অ্যাড করি? পলিমারকে আমি যদি অক্সিজেনের অ্যাটাক থেকে রক্ষা করতে চাই বা প্রোটেক্ট করতে চাই, তাহলে যে কেমিক্যালস গুলো অ্যাড করবো সেটা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট। অ্যান্টিঅক্সিডেন্ট করলে কি হয়, যোগ করলে কি হয়? অক্সিজেনের প্রেজেন্সের ফলে যে অ্যাডভার্স ইফেক্ট গুলো পলিমারে চলে আসে এগুলো থেকে ইজিলি কিন্তু কোপ আপ করা যায়। এটা একটু লিখে নাও অ্যান্টিঅক্সিডেন্ট পয়েন্ট গুলো। জি স্যার, জি। লিখো, আবার আমি ইন ডিটেলস আবার বলবো, সমস্যা নেই।
স্যার বি নাম্বারটা কি? কোনটা? রেসিডুয়াল পলিমারাইজেশন ক্যাটালিস্ট। রেসিডুয়াল রেসিডুয়াল পলিমারাইজেশন ক্যাটালিস্ট। মানে যখন পলিমারের মধ্যে ক্যাটালিস্ট রয়ে যাবে তখন। এখানে মানে কন্ডিশন গুলো ফার্স্টে বলে দিছে যে অক্সিজেনের অ্যাটাক কখন হবে, যখন পলিমারের মধ্যে আনস্যাচুরেশন থাকে। আমি প্রত্যেকটা পয়েন্ট এক্সপ্লেইন করব। সেকেন্ড হচ্ছে রেসিডুয়াল ক্যাটালিস্ট যখন থাকবে, তার মানে পলিমার যখন তুমি প্রিপেয়ার করেছো, ক্যাটালিস্ট ব্যবহার করেছো, ওই ক্যাটালিস্টটাকে যদি তুমি রিমুভ না করতে পারো, কিছু ক্যাটালিস্ট রয়ে যায় ইম্পিউরিটিজ হিসেবে, তখন অক্সিডেশন অ্যাটাকটা সিভিয়ার হয়ে যায়। আর থার্ড ওয়ান হচ্ছে অক্সিডাইজিং কন্ডিশন, আশেপাশে অক্সিজেনের অনেক প্রেজেন্স আছে তখন। এই তিনটা কন্ডিশনের সময় যখন পলিমার থাকবে, এই তিনটা কন্ডিশন, তখন তার অক্সিডাইজড হওয়ার প্রবাবিলিটিটা বেশি। লেখা হয়েছে। লেখা হয়েছে? আমি এক্সপ্লেইন করব? জি স্যার। ওকে ফাইন। তাহলে দেখো, অ্যান্টিঅক্সিডেন্ট আমরা কখন অ্যাড করি? নরমালি পলিমার যখন অক্সিজেনের অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে, তখন এই অক্সিজেনের অ্যাটাক থেকে প্রোটেক্ট করার জন্য পলিমারের মধ্যে আমরা কিছু কেমিক্যাল অ্যাড করি, তাদেরকে বলা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট। তার মানে অক্সিজেন অ্যাটাক করলে তার যে অ্যাডভার্স ইফেক্ট গুলো পাওয়া যায় বা তার যে কনসিকুয়েন্সেস গুলো থাকে, এগুলোকে আমি যদি রেজিস্ট করতে চাই, তাহলে অ্যান্টিঅক্সিডেন্ট গুলো অ্যাড করবো। তো পলিমার কখন অক্সিজেন দ্বারা অ্যাটাক হবে? তিনটা কন্ডিশন আছে। যখন তুমি পলিমারটা এমন জায়গায় রাখো তার আশেপাশে অক্সিডাইজিং একটা কন্ডিশন আছে, এই একটা কন্ডিশন। সেকেন্ড ওয়ান হচ্ছে তুমি যখন পলিমারটা প্রিপেয়ার করেছো, পলিমারটা প্রিপেয়ার করার সময় মনোমার থেকে পলিমার পাওয়ার সময় কিছু ক্যাটালিস্ট অ্যাড করতে হয়। এই ক্যাটালিস্ট গুলো ফার্দার পলিমার ফর্ম করার পর ছড়িয়ে ফেলতে হয়। তুমি মনে করো পলিমারের ফর্ম করার পর ক্যাটালিস্ট গুলোকে রিমুভ করছো, কিন্তু কিছু পরিমাণ রয়ে গেছে, সম্পূর্ণরূপে তুমি রিমুভ করতে পারো নাই। এই যে রেসিডুয়াল ক্যাটালিস্ট গুলো রয়ে গেছে, এই ক্যাটালিস্ট গুলো যখন থাকবে তখন দেখবে অক্সিজেন আশেপাশে থাকলেই অক্সিজেন অ্যাটাক করে ফেলবে ক্যাটালিস্টের প্রেজেন্সে। আরেকটা হচ্ছে পলিমারের মধ্যে যখন আনস্যাচুরেশন থাকে। আনস্যাচুরেশন মানে হচ্ছে পলিমারের মধ্যে ডবল বন্ড থাকে, কার্বন কার্বন ডবল বন্ড থাকে পলিমার চেনের মধ্যে। যদি এরকম তিনটা কন্ডিশন থাকে, তখন পলিমার
ইজিলি অক্সিজেন দ্বারা অ্যাটাক হয়ে যায়, অক্সিডাইজড হয়ে যায়। অক্সিডাইজড হলে কি হয়, তার চেইন গুলা ব্রেকডাউন হয়, তার কালার গুলা ডিসকালার হয়ে যায়, প্রপার্টিজ যেগুলো এক্সপেক্টেড মেকানিক্যাল বা থার্মাল প্রপার্টিজ সেগুলো থাকে না। তো এইগুলাকে রেজিস্ট করার জন্য আমরা অ্যান্টিঅক্সিডেন্ট ইউজ করি। অ্যান্টিঅক্সিডেন্ট নরমালি কি কি ইউজ করি, ফেনোলিক কম্পাউন্ড গুলো ইউজ করি, অথবা ফসফরাস বা সালফার কন্টেনিং কম্পাউন্ড গুলা ইউজ করি আমরা। এগুলা ইউজ করলে তারা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং অক্সিডেশন হইতে দেয় না, রেজিস্ট করে দেয়। এরপরে চলে আসো কালারেন্ট। কালারেন্ট নরমালি অ্যাড করা হয় কেন, সৌন্দর্য বর্ধনের জন্য। মনে করো কোন একটা পলিমারে কোনো কালার নেই, ট্রান্সপারেন্ট, অথবা কোন একটা পলিমার হোয়াইট ইন কালার, তো তুমি চাইতো সেটাকে একটু রঙিন করে ফেলি, রং বেরঙের বানাই, কি করব, কালার অ্যাড করতে পারি। কালার দুই ধরনের আছে, একটা হচ্ছে ডাই, একটা হচ্ছে পিগমেন্ট। ডাইও অ্যাড করতে পারো, পিগমেন্টও অ্যাড করতে পারো। ঠিক আছে, এটা একটু লিখে নাও।
স্যার অ্যাপ্লিকেশনের লাস্ট ওয়ার্ডটা কি লিখছেন? কি অ্যাপ্লিকেশনের লাস্ট ট্রান্সপোর্টেশন। ট্রান্সপোর্টেশন। স্যার লেখা হয়েছে। একটু ওয়েট। সময় লিখু। ঠিক আছে, লেখা হয়েছে। তাহলে দেখো আমি একটু বলি। নরমালি আমরা কালার এন্ড কেন অ্যাড করি? আমার যে পলিমার গুলো আছে এগুলো আইদার কিছুটা ট্রান্সপারেন্ট অথবা কিছুটা হোয়াইট ইন কালার। আমি যদি বিভিন্ন কালার ম্যাটেরিয়াল বানাইতে চাই তখন আমি কি করবো, বাইরে থেকে কিছু কালার অ্যাড করব। এই যে কালার অ্যাড করলাম এটা হচ্ছে কালার এন্ড। কালার এন্ড অ্যাড করলে কি হয়, পলিমারিক সাবস্টেন্সটা একটু অ্যাট্রাক্টেবল হয় বা অ্যাপ্লিকেবল হয়। তো যে সমস্ত কালার এন্ড অ্যাড করবো, কালার এন্ড অ্যাড করার কালার এন্ডের কিছু প্রপার্টি আছে। কালার এন্ডের কি প্রপার্টি থাকতে হবে? পার্টিকেল ডিস্ট্রিবিউশন, তার মানে তাকে সব জায়গায় ছড়ায় পড়ার ক্যাপাসিটি থাকতে হবে। দ্বিতীয়ত হচ্ছে হাইডিং পাওয়ার। অনেক সময় দেখা যায় পলিমারটা বানাইতে গিয়ে পলিমারটা কালারটা তোমার এক্সপেক্টেড হয় নাই, কিরকম জানি একটা কালার হয়ে গেছে। সেক্ষেত্রে তুমি কালার এন্ড অ্যাড করো, ওই যে তোমার আনএক্সপেক্টেড কালার যেটা হয়েছে পলিমার প্রিপারেশন সময় সেটা আর তোমার থাকবে না, অ্যাট্রাক্টেবল একটা কালারে চলে আসবে বা অ্যাকসেপ্টেবল একটা কালারে চলে আসবে। আর থার্ড ওয়ান হচ্ছে ফাস্টনেস টু লাইট, হিট এন্ড কেমিক্যাল। যে কালারটা অ্যাড করবা সেটা যাতে আবার লাইটের প্রেজেন্সে ফেড না হয়ে যায়। অনেক সময় হয় না যে আচ্ছা এটার কালার এরকম ছিল, 3 দিন পরে হ্যাঁ সাদা হয়ে গেছে কেন, অনেকটা ফেড হয়ে গেছে কেন, এরকম যাতে না হয়। ফাস্টনেস থাকতে হবে, তার মানে লাইটের এগেনস্টে তাকে টিকে থাকতে হবে, কেমিক্যালের এগেনস্টে তার টিকে থাকতে হবে। যারা অ্যাটেন্ডেন্স দিচ্ছে, অ্যাটেন্ডেন্স কিন্তু আমি কল করবো এখন, তোমরা অ্যাটেন্ডেন্স কেউ দিও না এখন। অ্যাটেন্ডেন্স আমি রোল কল করবো, কেউ অ্যাটেন্ডেন্স লিখে দিবা না। রোল কল করবো এখন, তখন রেসপন্স করবা। তো কালারেন্টের প্রপার্টি গুলো বলছিলাম যে হাইডিং পাওয়ার, তার মানে পলিমার তুমি যখন প্রিপেয়ার করছো, প্রিপেয়ার করার সময় তোমার যদি এক্সপেক্টেড যে কালারটা আসার কথা সেটা আসলো না কোনো কারণে, সেক্ষেত্রে তুমি কালারেন্ট অ্যাড করো ক্লিয়ার। যে কালারেন্ট অ্যাড করবো সেটা ফাস্টনেস থাকতে হবে, লাইট, কেমিক্যাল বা হিটের প্রেজেন্সে যাতে তার ফেডনেসটা না আসে, কালারটা যাতে নষ্ট না হয়ে যায়, সোজা কথা। আর থার্ড ওয়ান হচ্ছে যে ম্যাটেরিয়ালসে তুমি কালারটা অ্যাড করো সেখানে সে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হতে হবে, যে একখানে বেশি থাকলো একখানে কম থাকলো এরকম যাতে না হয়। তাহলে একখানে দেখবা কালার এক মতন আর একখানে দেখবা লাইট কালার, একখানে দেখবা খুব ডিপ কালার, এটা যাতে না হয়, ইজিলি সেটা যাতে ডিস্ট্রিবিউট করতে পারে। তা আজকের যে কন্টেন্ট, কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে বলো। আমি একটু রোল কলটা করে নিই। রোল কলের সময় আমি আবার একটু বলে দিই, তোমরা তো জানোই যে আগে সি সেকশন আগে ডাকবো, তারপর ডি সেকশন। রোল যখন যা ডাকবো তখন সে রেসপন্স করবে, আর রেসপন্স করার আগে তুমি আনমিউট করে নিবে। মনে করো আমি এখন 53 ডাকবো, তো তুমি 51 ডাকার সময় আনমিউট করে নাও, একদম আগে বেশি আগে আনমিউট করার দরকার নেই। আবার তুমি যখন রেসপন্স করে ফেললে তখন আবার রেসপন্স করা শেষ হলে মিউট করে দাও, কারণ তোমার আশেপাশে আওয়াজ হলেও ক্লাসের মধ্যে একটা ডিস্টারবেন্স চলে আসবে।
আর একটা কথা বলি, আমি আজকে যে ক্লাসটা নিলাম এটা হচ্ছে ফরিদুল আজাদ স্যারের ক্লাস ছিল। তো স্যারের একটা কাজের কারণে আমি এই সপ্তাহের জন্য স্যার, আমার যে বুধবারে তোমাদের সাথে পলিমার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ক্লাসটা আছে ওই সময় স্যার ক্লাস নেবেন, আর ওই ক্লাসটা আমি এখন নিয়ে নিলাম, স্যারের শিডিউলে ক্লাসটা নিয়ে নিলাম। ঠিক আছে, তো আমি এখন রোল কল করছি। যার রোল কল করবো সে একটু রেসপন্স করবে। রোল নাম্বার 151। 151 আছো? 152, Present, sir. 153, Yes, sir. 154, Yes, sir. 155, Yes, sir. 156, Yes, sir. 157, 158, Yes, sir. 159, Yes, sir. 160, Present, sir. 161, Yes, sir. 162, Yes, sir. 163, 164, Yes, sir. 165, Sir. 166, 167, Yes, sir. 168, Yes, sir. 169, 170, Yes, sir. 170. 171, 172, Yes, sir. 173, 174, Yes, sir. 175, Yes, sir. 176, 177, Yes, sir. 178, 179, Yes, sir. 180, Yes, sir. 181, 182, Yes, sir. 183, Yes, sir. 184, Yes, sir. 185, 186, Yes, sir. 187, Present, sir. 188, আচ্ছা 187 কে? Sir, আমি sir. আচ্ছা 188, 189, Yes, sir. 190, Yes, sir. 191, Present, sir. 192, Present, sir. 193, Yes, sir. 193, 194, Yes, sir. Yes, sir. 195, Yes, sir. 196, Yes, sir. 197, Yes, sir. 198, Yes, sir. 199, 200, Present, sir. 201, Yes, sir. 202, Yes, sir. 203, 204, 205, 206, Yes, sir. 205 রেসপন্স করলা কেন? 206 এ তো 5 করছি। না 5 করো নাই। 206, 207, 208, Yes, sir. হ্যাঁ 209, Yes, sir. 210, Yes, sir. 211, 12, 213, 214, 215, Present, sir. 216, Yes, sir. 17, 218, Yes, sir. Yes, sir. 19, Present, sir. 220, Yes, sir. 21, Yes, sir. 22, Yes, sir. 23। আচ্ছা এরপরে 9 ব্যাচের কে কে আছো? 075. হ্যাঁ 75 আছো। আর কে আছো? ওকে ফাইন। সি সি স্যার সেকশন 151 স্যার মাইক কানেক্ট করতে পারছিল না স্যার, ও প্রেজেন্ট আছে স্যার। ওকে ঠিক আছে। এরপর ডি সেকশন রেসপন্স করবে। স্যার আমি 157 স্যার ওই এরপরে কথা বলো। ডি সেকশন রোল নাম্বার 226। Yes, sir. 27, Yes, sir. 28, Yes, sir. 29, Present, please. 30, Yes, sir. 31, 32, Yes, sir. 33, 34, Yes, sir. 35, Yes, sir. 36, 37, Yes, sir. 38, Yes, sir.
239, Yes, sir. 240, Yes, sir. 241, 242, Yes, sir. 243, Yes, sir. 244, Present, sir. 245, Yes, sir. 246, Present, sir. 247, 248, Yes, sir. 249, Yes, sir. 250, Present, sir. 251, Yes, sir. 251. 252, Yes, sir. 52. 253. Present, sir. Sir, 53. আচ্ছা, এই 253 আবার এটা বলার কারণ কি? আমি তো তোমাকে রোল কল করতেছি। 251 থেকে শুরু হলো এই ট্রেনটা, 251 বললা, 2 বললা, 3 বললা, কেন বাবা? আমি কি ডাকতাছি না তোমাদের? 254, Yes, sir. Present, sir. 255, 256, 257, Present, sir. 258, Present, sir. 259, 260, Yes, sir. 260 আছো? Yes, sir. 261, Present, sir. 262, Yes, sir. 263, Yes, sir. 264, Yes, sir. 265. Present, sir. আচ্ছা, 263 আছো? 263? Yes, sir. আচ্ছা, তুমি রেসপন্স করার পর মিউট করে দাও। মিউট করো। Sir, 260. 265, Present, sir. হ্যাঁ, 266, 267, Yes, sir. 268, Yes, sir. 269, Yes, sir. 270, Yes, sir. 271, 272, Yes, sir. 273, 274, Present, sir. 275, Yes, sir. 276, Yes, sir. 277, Yes, sir. 278, Yes, sir. 279, Yes, sir. 280, Present, sir. 281, Yes, sir. 281 কে 281 কে 281 রেসপন্স করো তো। Yes, sir. Yes, sir. 282, 283, Yes, sir. 284, Present, sir. 285, Present, sir. 286, Present, sir. 287, Yes, sir. 288, Yes, sir. 289, 290, 291, Yes, sir. 292, Yes, sir. 293, Present, sir. 294, 294 আছো? 295, Present, sir. 296 আর নাই। এরপরে ওল ব্যাচের আছো, জীবন আছো? Yes, sir. আর কে আছো 9 ব্যাচের ডি সেকশন থেকে? আচ্ছা, ঠিক আছে, তাহলে অ্যাটেন্ডেন্স নেওয়া হলো। এরপরে দেখো, আজকে দিনে বুঝতে পারো নাই এমন। হ্যাঁ, বলো। আমার 188 স্যার, আমার যখন রুলটা আসতেছিল তখন হচ্ছে আমার কল আসছে, ডিসকানেক্ট হয়ে গেছিলাম। সব সময় এই 3টা ক্লাস ধরে তোমার প্রথম ক্লাসে মিথ্যা বলা ধরা খেলা, দ্বিতীয় ক্লাসে তুমি আমার রোল মিস করলা, তারপর নাকি তুমি রেসপন্স করো না, আমার অসুবিধা হবে বলে আজকে তৃতীয় ক্লাসে তোমার কল আসলো, কোনটা বিশ্বাস করবো বাবা? হ্যাঁ স্যার, আজকে আমি স্ক্রিনশট দিলে তো শেয়ার দিছি আমার যে কলটা আসছে স্যার, দেখাতে পারবো। এরপরে দেখো আর কারো কোনো বোঝার সমস্যা আছে কিনা দেখো। ইব্রাহিম, তুমি দেরি করছো কেন আজকে? 157। আমি একটু ওয়াশরুমে গেছিলাম তখনই স্যার কল ঠিক আছে, দিছি। ওকে, ফাইন। তাহলে স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, বলো বলো বলো। স্যার ওই যে অ্যান্টি অক্সিডেন্টের ক্ষেত্রে যে স্যার মানে ক্লাসিফিকেশনে যে আমরা লিখছি প্রাইমারি আর স্যার ওই যে সেকেন্ডারি, এই দুইটা জিনিস স্যার একটু বুঝিনি স্যার, মানে কখন প্রাইমারি আর সেকেন্ডারি? নরমালি যখন অক্সিজেন অ্যাটাক বেশি হবে তখন তুমি প্রাইমারি অক্সিডেন্ট গুলো ইউজ করবে, অ্যান্টি অক্সিডেন্ট গুলো ইউজ করবে। সেকেন্ডারি হচ্ছে যখন নরমাল অ্যাটাক থাকবে অক্সিজেনের কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে। ক্লিয়ার হয়েছে? জি স্যার। এরপরে বলো, আর কারো কোনো কোশ্চেন থাকলে বলো।
স্যার তাহলে আমি তো সরাসরি প্রাইমারি দিতে পারি দুই ক্ষেত্রেই স্যার, কারণ যদি না আমার না, দুই অক্সিজেনের ক্ষেত্রে না। পরিমাণ কম এখন থাকে। দেখো, অক্সিডেন্ট তুমি ব্যবহার করলে, অ্যান্টিঅক্সিডেন্ট, তোমার এটা কিন্তু প্রাইসের একটা বিষয় চলে আসবে। ঠিক আছে, যখন তোমার অক্সিজেন এটা কম হবে, তুমি তখন সেকেন্ডারি অ্যান্টিঅক্সিডেন্ট ইউজ করবে, তাই না? হবে দুইটার ক্ষেত্রে, কিন্তু যখন কমার্শিয়াল স্কেলে চিন্তা করবে তখন তোমার কস্টটাও একটা ব্যাপার চলে আসবে। জি স্যার। আর স্যার ওই যে আরেকটা যে স্যার ওই যে কালার এন্ড এর মধ্যে যে এমবাইসি সুইচেস ওই অ্যাপ্লিকেশনটা স্যার ওইটা কি স্যার? ইলেকট্রিক্যাল সুইচেস, এমসি সুইচেস মানে ইলেকট্রিক্যাল যে সুইচ গুলো ইউজ করি না পলিমারি। হ্যাঁ জি স্যার। জি স্যার। আর কারো কোনো কোশ্চেন থাকলে বলো, আদারওয়াইজ আমি ক্লাস শেষ করব। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে বলতে পারো। স্যার ওই যে আমরা যে বেনজিনের মানে ইউভি স্টেবিলাইজারের ক্ষেত্রে যে ওই যে দুইটা বেনজিন একসাথে যুক্ত করে যে স্যার সংকেতটা লিখছিলাম, এখানে স্যার কোনো কার্বন আর কি ছিল না, এটা কি না দিলেও তো হবে না স্যার? এখানে তো সব ওই যে তোমার প্রত্যেকটা পজিশনে কার্বনকে রিপ্রেজেন্ট করে, তাই না বাবা? হ্যাঁ জি স্যার। তো তুমি দিলেও দিতে পারো। বেনজিন তুমি কেমনে লেখো? বেনজিন কি সবসময় কার্বন 6টা দিয়ে লেখো নাকি ওই যে না স্যার স্ট্রাকচার ব্যবহার করো? সিম্বলিক করো নাকি কার্বন হ্যাঁ দিয়ে জি ব্যবহার স্যার করো? বুঝতে পারছি। না স্যার উল্লেখ করার প্রয়োজন পড়ে না স্যার। আর কারো কোনো কোশ্চেন থাকলে বলো। তাহলে তোমাদের সাথে আমার আবার নেক্সট ক্লাসে আবার হবে। নেক্সট ক্লাস পলিমারেরটা হচ্ছে আমাদের নেক্সট উইক। এই উইকের ক্লাস আমি নিলাম। হ্যাঁ বলো। স্যার লাস্ট একটু স্যার ইউভি স্টেবিলাইজারটা আবার একটু রিপিট যদি করেন। হ্যাঁ, ইউভি স্টেবিলাইজার হচ্ছে ওই ধরনের কেমিক্যাল কম্পাউন্ড যেগুলো হচ্ছে ইউভি প্রেজেন্সে যে ডিগ্রেডেশন গুলো হয় এগুলো যাতে না হয় ইউভি কে রেজিস্ট করে। ইউভি কে রেজিস্ট করে কোনগুলো? ইউভি অ্যাবজর্বার আছে, অ্যাবজর্ব করতে পারে। কিছু কিছু কেমিক্যাল কম্পাউন্ড আছে, ওগুলোর উপর যদি ইউভি এসে অ্যাটাক করে, ইউভির প্রেজেন্সে চলে আসে ওই ম্যাটেরিয়াল গুলো, পলিমারিক ম্যাটেরিয়াল গুলো, তাহলে ওই ইউভি স্টেবিলাইজার গুলো অ্যাবজর্ব করে নিবে। ওই ইউভি গুলো পলিমারে কোনো ক্ষতি করতে পারবে না। এইটা একটা মেকানিজম। আরেকটা মেকানিজম হচ্ছে ইউভি কোয়েঞ্চার। ইউভি কোয়েঞ্চার কি করবে? এই যে ইউভি এসে অ্যাটাক করতেছে এইটার ফলাফলকে প্রশমিত করবে। সেকেন্ড ওয়ান। আর থার্ড ওয়ান কোনটা? বিভিন্ন পিগমেন্ট ব্যবহার করা হয়, ব্ল্যাক পিগমেন্ট, এগুলো অ্যাবজর্পশন মেকানিজম মেইনটেইন করে। অ্যাবজর্পশন মেকানিজম কি? এর উপরে ইউভি এসে পড়লে সে অ্যাবজর্ব করে নিয়ে নিবে, পলিমারে কোনো ক্ষতি হতে দিবে না। ঠিক আছে? জি স্যার, থ্যাঙ্কস স্যার। স্যার ওইটা সংকেত অনেক কি বলছিলেন স্যার, ওই যে দুইটা বেনজিন দিয়ে যে স্যার যুক্ত করছিলেন? তুমি লেখো নাই স্যার ওই সময় একটু না স্যার ওই সময় একটু নেট ই করছিল স্যার, ওই সংকেতটা লিখতে পারিনি। হাইড্রোক্সি বেঞ্জোফেনন। জি স্যার। বলো আর কার কি কোশ্চেন আছে বলো। তাহলে কোশ্চেন না থাকলে আমরা ক্লাসটা শেষ করি। তোমাদের সাথে আবার নেক্সট ক্লাসে কথা হবে আবার পলিমার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং কোর্সে। আর অর্গানিক কেমিস্ট্রি ক্লাস তো আছে এই উইকে। ঠিক আছে, তোমরা ভালো থেকো। আসসালামু আলাইকুম। জি স্যার, আপনি ভালো থাকুন।